করোনার কারণে বিভিন্ন ব্যবসাতে আমরা জানি যে চরম মন্দা দেখা দিয়েছে এবং এই মুহূর্তে যা চরম আঁচ এসে পড়েছে বিজ্ঞাপন দুনিয়াতে। আর একটু যদি বিশদে বলি যে হোর্ডিং ফ্লেক্স সম্বলিত যে বিজ্ঞাপনে নেমে এসেছে আধার শহর জুড়ে আমরা যে ঝাঁ চকচকে বিজ্ঞাপন দেখতে পাই এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্রই লোহার কাঠামো চোখে পড়ছে, সেটা স্ট্রিট হোর্ডিং হোক বা বাড়ির ওপর লাগানো ফ্লেক্স, সেখানে কিন্তু সবটাই ফাঁকা। অ্যাড এজেন্সির কর্তারা কি বলছেন অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে আমরা আলাপ করব, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই যে এই মুহূর্তে যে হোর্ডিংয়ে মন্দা সেই বিষয় নিয়ে আমাদের আজকে আমি চলে যাব। আমার সঙ্গে লিমা রয়েছেন, আমার সহকর্মী। লিমা, এই মুহূর্তে যে করোনার কারণে আমরা জানি যে প্রায় সব ব্যবসাতেই কিন্তু মন্দা দেখা দিয়েছে এবং তার মধ্যে কিন্তু এই হোর্ডিং ব্যবসা এবং অ্যাড এজেন্সিগুলো বিপাকে পড়েছে এবং হোর্ডিংয়ে মন্দা। এই জায়গা থেকে একটুখানি আমরা যদি শহরের ছবিটা প্রথমে একটু দেখে নিতে পারি লিমা, কারণ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, এবং কি বলছেন অ্যাড এজেন্সির কর্তারা, তারা কি ভাবছেন এই বিষয়টা না সেটা নিয়েও যদি আমরা আলোচনা করি। একদম সঞ্চিতা, আমরা সেই বিষয়টা নিয়েই আলোচনা করব এবং উত্তর খোঁজার চেষ্টা করব যে কেন এরকমটা হচ্ছে, কেন এতটা মন্দা এলো অ্যাড এজেন্সির এই ব্যবসায়। আমরা এই বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে তো রয়েছে সুকান্ত এবং আমাদের সঙ্গে রয়েছে বিজ্ঞাপন সংস্থার কর্তা বিশ্বনাথ দেবনাথ। আমি মিস্টার দেবনাথের কাছে যাব, তবে তার আগে একটা পরিসংখ্যান দেখাই। ঠিক পুরসভা, কলকাতা পুরসভা কতটা লাভ করে এই অ্যাড এজেন্সি থেকে এবং এই মুহূর্তে অ্যাড এজেন্সি কতটা ক্ষতির সম্মুখীন, এই পরিসংখ্যানটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমি শুরুতেই দেখাবো। শহর থেকে উধাও বিজ্ঞাপন, পুরসভার আয় যেমনটা শুরুতে বললাম সেটা আগে দেখাচ্ছি। ল্যান্ডলর্ড বিজ্ঞাপনে বার্ষিক আয় করে 50 থেকে 55 কোটি টাকা। স্ট্রিট হোর্ডিং বিজ্ঞাপনে বার্ষিক আয় 40 থেকে 45 কোটি টাকা। এটা হচ্ছে স্ট্রিট হোর্ডিং এর ক্ষেত্রে। এবার আমরা দেখাচ্ছি যে ব্যক্তি মালিকানাধীন বাড়ি বা সম্পত্তিতে যে বিজ্ঞাপন, অর্থাৎ ল্যান্ডলর্ড হোর্ডিং কি, সেইটা হলো ব্যক্তি মালিকানাধীন যে বাড়ি বা সম্পত্তিতে বিজ্ঞাপন। স্ট্রিট হোর্ডিং কি, পুরসভা ও সরকারি সম্পত্তিতে বিজ্ঞাপন, তা হলো স্ট্রিট হোর্ডিং। এবার আমরা লাভ এবং লোকসানের হিসেবে যদি দেখি তাহলে পরিষ্কার হয়ে যাবে যে কলকাতা পুরসভা কত টাকা লাভ করছে। আমরা শুরুতেই দেখছি যে বিজ্ঞাপনের রুটি রুজি কি দেখছি। রাজ্য জুড়ে অ্যাড এজেন্সি রয়েছে প্রায় 3500। বিজ্ঞাপন ব্যবসার সঙ্গে জড়িত প্রায় 10 লক্ষ মানুষ। সংখ্যাটা কিন্তু প্রচুর, যারা এই মুহূর্তে যাদের রুটি রুজি সবটাই নির্ভর করছে এই অ্যাড এজেন্সিতে। করোনার কারণে ব্যবসায় চরম মন্দা। কেন? আর্থিক ক্ষতির মুখে বিভিন্ন ব্যবসা, যেমনটা তুমি শুরুতেই বলছিলে সঞ্চিতা, এই মুহূর্তে করোনার ফলে প্রচুর ব্যবসা মন্দা এবং অ্যাড এজেন্সিতে তার কতটা প্রভাব পড়েছে আমরা সেটা নিয়েই আলোচনা করব। আমপানে ক্ষতি হয়েছে অধিকাংশ লোহার কাঠামোর, যে ছবিটা সুকান্ত আমাদেরকে দেখাবে। আমপানের কারণে আরো বেড়েছে আর্থিক ক্ষতি। একেই করোনা, তার মধ্যে জোড়া চ্যালেঞ্জ রাজ্যের কাছে, কিন্তু আমপান যে পরিস্থিতি সামলাতে এখনো রাজ্য মোকাবিলা করছে, এখনো সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। সুতরাং আর্থিক ক্ষতির কারণে বিজ্ঞাপন খরচে লাগাম দেওয়ার দরকার, আর বিজ্ঞাপন না দেওয়ায় ঢুকছে অ্যাড এজেন্সিগুলো। আমরা এই নিয়ে আলোচনা করব এবং শহরের ছবিটাও দেখার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি, আমি বরং সুকান্তর কাছে চলে যাই। সুকান্ত, যে ছবিটা আমি দেখতে চাইবো, শহর কলকাতায় বেরোলেই আমরা দেখেছি যে আমপানের পরবর্তী যে পরিস্থিতি, রাস্তায় বেরোলে শুধুই লোহার কাঠামো দেখতে পাচ্ছি, অ্যাড হোর্ডিং ফ্লেক্স সেগুলো উঠাও। এই মুহূর্তে কতটা ক্ষতির সম্মুখীন অ্যাড এজেন্সিগুলো? দেখো, একটা সময় বলা হতো যে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, কিন্তু সেই যে বার্তা বা সেই যে একটা কথোপকথন সেটা অনেকটাই পরিবর্তন হয়েছে করোনা এবং তারপরে আমফানের জন্য। এখন শহর জুড়ে যেখানেই আমরা যাই, বিশেষ করে যে সমস্ত এলাকা থেকে আগে আমরা গাড়িতে করে যেতাম বা বাসে যেতাম, দেখতাম যে চারিদিকে বিজ্ঞাপন আর বিজ্ঞাপন, সেই জায়গাতে শুধুমাত্র লোহার খাঁচা পড়ে রয়েছে। আমি তোমাকে একটু ছবিটা দেখাবো বাইপাসের। তুমি দেখবে ঠিক আমার পিছনের যে রাস্তাটা, যখনই আমরা এখান থেকে যেতাম তখন এখানে বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন আমরা দেখতে পেতাম, কিন্তু এখন প্রায় আনলক পেরিয়ে গেছে। আনলকের যে সিচুয়েশন রয়েছে, আনলক 2 চলছে, এই ফেজেও এখনো দেখা গেছে কিন্তু শহরের অর্ধেক যেরকম খাঁচা সবটাই কিন্তু কার্যত একটা কঙ্কাল যেন রয়েছে শহরের গোটা শহর জুড়ে। এর একটা বড় কারণ যেটা অ্যাড এজেন্সির কর্তারাও বলবেন, যেটা বিশ্বনাথ বাবু বলবেন, যে মন্দা, আর্থিকভাবে ব্যাপকভাবে মন্দা। তার কারণ আমরা জানি যে 15ই মার্চের 24শে মার্চ লকডাউন হয়েছিল, কিন্তু 15ই মার্চের থেকেই কোনো রকম যে অ্যাড এজেন্সির কাছে অ্যাডের বরাদ সেটা কিন্তু একেবারে হচ্ছিল না, বা অনেক ক্ষেত্রে আগে তারা কাজ করেছিলেন, টাকা তারা
পরে পেতেন, অনেকেই সেই কারণে এই গোটা অজুহাতে বা এই লকডাউন প্রসেসে তারা টাকাই পাননি। এর ফলে যেটা হয়েছে যে প্রায় 15ই মার্চ থেকে এখনও সেই কন্টিনিউয়েশন চলছে, যেখানে প্রোডাকশন নেই। প্রোডাকশনের পরেই কিন্তু আমরা মার্কেটিংয়ে আসি। যেহেতু প্রোডাকশন নেই, কোনো পণ্যের সেভাবে কোনো তৈরি হচ্ছে না বা তার কোনো চাহিদা তৈরি হচ্ছে না, অর্থনৈতিক ভাষায় আমরা একটা ভারসাম্য বলি যে যেখানে চাহিদা আছে সেখানে যোগান আছে। এখানে চাহিদাও তেমন নেই, ফলে যোগানেরও কিন্তু একটা ভাটা পড়েছে। এই সব মিলিয়ে কার্যত জাতাকলে পড়েছে বিজ্ঞাপন, এবং সেই কারণে এই বিজ্ঞাপন সংস্থার সাথে যারা জড়িত, যারা ফ্লেক্স ফিটার, যারা ইলেকট্রিশিয়ান, তারা কার্যত অনেকে প্রায় হাফ মাইনে পাচ্ছেন বা অনেক এজেন্সি আছে তাদেরকে মাইনে দিতে পারছেন না। একটা বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই পেশার সাথে যুক্ত, তারা কার্যত কিন্তু এখানে ব্যাপকভাবে ভুক্তভোগী। শহরের বিভিন্ন জায়গাতে নতুন করে বিজ্ঞাপন করলেও সেই সংখ্যাটা কিন্তু অত্যন্ত নগণ্য। অথচ একটা বড় পোর্শন টাকা রেভিনিউ হিসেবে পুরসভার কোষাগারে যায়, যেটা তুমি বললে বা যেটা পরিসংখ্যান আমরা দেখালাম যে 2 ধরনের হোর্ডিং হয়। তার যদি 2 ধরনের হোর্ডিং এ যে টাকার অঙ্ক সেটা প্রায় 100 কোটি টাকারও বেশি। তা শুধু তাই না, পুজোর যদি ধরি, দুর্গাপুজোর আর মাত্র কয়েক মাস বাকি, ইতিমধ্যে অন্যান্য বছর কিন্তু ইতিমধ্যে সে সমস্ত অ্যাডের কাজও শুরু হয়ে যায় বা বরাতও শুরু হয়ে যায়। আমার ধারণা বা আমরা গতকাল বিভিন্ন জনের সাথে কথা বলেছি, তাদের বক্তব্য যে তাদের এখনো পর্যন্ত এরকম কোনো বরাতই তারা পাননি। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা যথেষ্ট চিন্তায়, কারণ এত কর্মী তাদের অ্যাড এজেন্সিতে রয়েছেন, তাদের সেক্ষেত্রে আর মাইনে দেওয়ার বিষয়টাও রয়ে যাচ্ছে। আমি এই বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মিস্টার দেবনাথ। আপনার থেকে যেটা জানতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কতটা ক্ষতির সম্মুখীন, আপনারা কি ভাবছেন ভবিষ্যৎ নিয়ে? নমস্কার সবাইকে। প্রথম কথা হচ্ছে আমাদের যে ব্যবসা মানে বিজ্ঞাপনের যে ব্যবসা মানে আউটডোর অ্যাডভার্টাইজিংয়ের, সেই ব্যবসা সামগ্রিকভাবে মানে ডিউ টু লকডাউন, ডিউ টু কোভিড, তারপরে আমফান, সামগ্রিকভাবে আমাদের ব্যবসা বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন। মানে এই ব্যবসার সঙ্গে যদি আমরা দেখি সামগ্রিকভাবে সারা ভারতবর্ষের যদি বিজ্ঞাপনের অর্থনীতির হিসাব করি, তাহলে সেটা বছরে 5,000 কোটি টাকা একটা রেভিনিউ টার্গেট থাকে আমাদের। সেই হিসাবে দেখতে গেলে ফার্স্ট কোয়ার্টার 15ই মার্চের পর থেকে যে লকডাউন শুরু হয়েছে, 24শে মার্চের থেকে যে লকডাউন শুরু হয়েছে, তার ফলে সেই অর্থবর্ষে, তার পাশাপাশি এই অর্থবর্ষ 20-21 অর্থবর্ষের ফার্স্ট কোয়ার্টার আমাদের বিজ্ঞাপনের ব্যবসা পুরোপুরি জিরো। অন্যান্য ব্যবসা, অন্যান্য দিক বাদ দিলাম, পৌরসভার যে আপনাদের যে কলকাতার যে 40 থেকে 50-45 কোটি টাকা যে স্ট্রিট হোর্ডিংয়ের আয়, প্লাস 50 থেকে 55 কোটি টাকা যে পৌরসভার যে কোষাগারের আয়, তার বাইরে গিয়ে যে আমাদের যে সমস্ত ক্লায়েন্টদের যে ব্যবসা, যারা আমাদের বিজ্ঞাপন দিয়ে থাকে, সামগ্রিকভাবে সবাই যেহেতু ক্ষতির সম্মুখীন, তার জন্য যেহেতু প্রোডাকশন নেই, সুকান্ত যেটা বলছিল কিছুক্ষণ আগে আপনাদের প্রতিনিধি, সেখানে দাঁড়িয়ে আমাদের ব্যবসা পুরোপুরি মন্দা। আমাদের পুরোপুরি যারা কর্মী রয়েছে, আমাদের যারা তাদের বেতন দেওয়া থেকে শুরু করে সমস্ত রকম মেনটেনেন্স, সমস্ত কিছু বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়েছে সামগ্রিকভাবে। একেবারে একটু লিমা, একটুখানি অ্যাড এজেন্সি সংগঠনের তরফ থেকে তারা কি ভাবছেন, যেমন আমরা বিশ্বনাথ দেবনাথের বক্তব্যটা শুনলাম, তারা কি ভাবছেন আমরা একটু শোনাই দর্শকদের। আমরা সরকারের কাছে এই কোভিড-19-এর জন্য আমরা বিশেষত আবেদন করেছি যেন 2020-21-এর ফিনান্সিয়াল ইয়ারের ট্যাক্সটা মকুব করা হয়। একটা আউটডোর ইন্ডাস্ট্রি এরকমভাবে প্রায় 10 লক্ষ লোক এটার সঙ্গে যুক্ত রয়েছে, এরকম আর্থিক ক্ষতিগ্রস্ত ভয়াবহ অবস্থা হয়েছে। এবং এর পাশাপাশি কলকাতা পুরসভা তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি, এবং পুরসভা প্রশাসনের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, শুধু শহর নয়, সিদ্ধান্ত নিলে কিন্তু গোটা রাজ্য জুড়েই নিতে হবে। এবং সেই জায়গা থেকে দেবাশিস কুমার কি বলছেন আপনাদের শোনাবো। আউটডোর অ্যাডভার্টাইজমেন্ট অ্যাসোসিয়েশন একটা চিঠি দিয়েছে যে তারা এই লকডাউন পিরিয়ডের তাদের একটা ব্যবসা হয়নি, সে কারণে তারা মুকুব করার কথা বলেছে, ট্যাক্সের কথা বলেছে। এখন দুটো হয়, একটা হচ্ছে আমাদের নিজস্ব যারা স্ট্রিট হোর্ডিং আছে সেগুলো নিয়ে সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে যে মূলত যেগুলো প্রাইভেট হোর্ডিং আছে তার যে ট্যাক্সটা আমরা পাই সেটা নিয়ে সমস্যা, সেটার জন্যই ওরা ওয়েভ করার কথা বলেছে। এবং এটা যেহেতু পশ্চিমবাংলার সর্বত্র একই জিনিস হয়েছে, এটা বিক্ষিপ্তভাবে কোনো সিদ্ধান্ত এভাবে নেওয়া যাবে না। এটা একটা সিদ্ধান্ত যেটা হবে সেটা সর্বত্রই একই সিদ্ধান্ত নিতে হবে। তা আমরা ওদের প্রেয়ারটা আছে আমাদের কাছে, আমরা যথাযথ জায়গায় সেটা পাঠিয়েছি, এবং যেভাবে সারা রাজ্যের যা হবে কলকাতাতে একই জিনিস হবে।
লিমা, আমরা তো শুনলাম দেবাশিস কুমার তার বক্তব্য আমরা শোনালাম যে এই মুহূর্তে কিন্তু এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার নেই, শুধু শহর জুড়ে গোটা রাজ্য জুড়ে সিদ্ধান্তটা নিতে হবে। লিমা, একটা ছোট্ট প্রশ্ন একটু বিশ্বনাথ দেবনাথের কাছে আমার রয়েছে, আমি একটুখানি করছি। অ্যাডেন্সি কর্তা আমাদের সঙ্গে রয়েছেন। লিমা, যেটা বলছিলেন বিশ্বনাথ বাবু আপনি, যে একে করোনা, তার সঙ্গে দোসর আমপান, এবং তার মধ্যে যদি কলকাতা পুরসভা তারা যদি কর মুকুবের আবেদনটা গ্রাহ্য করে, সেটাও কিন্তু ঝুলে রয়েছে। ত্রিফলায় রয়েছে এই মুহূর্তে আপনাদের হোর্ডিং ব্যবসা। কিন্তু কিভাবে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার কথা আপনারা ভাবছেন? কারণ এখনো পর্যন্ত কিন্তু 3 মাস টোটাল বন্ধ, কি ভাবছেন? দেখুন, যেটা হচ্ছে গিয়ে যে ব্যবসার যা পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা পুরসভার কাছে আমাদের যে আবেদন আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় অরূপ চৌধুরী করেছেন আর কি, সেই ব্যাপারটা কলকাতা পৌরসভা যদি মকুবের জায়গায় না যায় তাহলে আমরা বিপুল পরিমাণে ক্ষতির সম্মুখীন হব। তার পাশাপাশি রয়েছে জিএসটির ভার রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। এখানে দাঁড়িয়ে আমাদের সাস্টেনেবিলিটির একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমাদের যারা ক্লায়েন্ট, যেহেতু তাদের ক্ষেত্রেও তাদেরও বিপুল পরিমাণ ভাটার সম্মুখীন তারা, সেখানে দাঁড়িয়ে আমাদের সাস্টেনেবিলিটি করতে গেলে আমাদের সকলকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। কারণ আমাদের ব্যবসার সঙ্গে সরাসরি শুধু আমরা নই, আমাদের যারা ফিটার থেকে শুরু করে আমাদের যারা ফ্লেক্স প্রিন্টিং প্রোডাকশন এরা রয়েছে, তাদের প্রত্যেককে তাদের এই বিপুল পরিমাণে কর্মচারীর যে ভার, তাদের পরিবারের ভার, ব্যাপারটা এগিয়ে আসতে হলে একটা কথা, মোদ্দা কথা বলতে গেলে একটা ত্রিফলা চাপের মুখে, একদমই ঠিক বলেছেন আপনি, একটা ত্রিফলা চাপের মুখে রয়েছি, যেখানে দাঁড়িয়ে সমাধানের পথ কোথায়, সুরাহা খোঁজার রাস্তা আমাদের সকলকে একসঙ্গে এগোনোর জন্য ব্যবস্থা করতে হবে। আগামী দিনের ব্যাপারে একটা স্পষ্ট রূপরেখা আমাদের সকলকে তৈরি করতে হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মিস্টার দেবনাথ, এই সময়টায় গত বছর তো আপনাদের আশা করা যায় যে পুজোর যে অর্ডার আপনারা, আমরা দেখতে পেয়ে যাই একেবারে পুজোর সময় বিজ্ঞাপনে ঢেকে যায় শহর কলকাতা, সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন আপনাদের কি অবস্থা? প্রথম কথা, এখনো দাঁড়িয়ে পুজোর কোনো প্ল্যানিংই হয়নি। ফার্স্ট কোয়ার্টার যেহেতু পেরিয়ে গেছে, সেকেন্ড কোয়ার্টার এই সময় আমাদের পুজোর প্ল্যানিং হয়ে যায়। কিন্তু ঘটনা হচ্ছে এখন দাঁড়িয়ে কোনো রকম পুজোর প্ল্যানিং বা সামনের প্ল্যানিং, মানে সেকেন্ড কোয়ার্টারের প্ল্যানিংও কারো কাছে এসে পৌঁছতে পারেনি। এই পরিমাণ ক্ষতির সম্মুখীন আর কি, কোনো রকম প্ল্যানিং, কোনো রকম পরিকল্পনা এখনো অবধি কারো কাছে এসে পৌঁছয়নি। সবাই সামনের দিকে তাকিয়ে, আগামী দিনে, কয়েকদিনের দিকে, আগামী কয়েক মাসের দিকে তাকিয়ে তারপরে সিদ্ধান্ত জেনে বুঝে তারপরে সাবধানতার সঙ্গে এগোতে চাইছে সবাই। সেক্ষেত্রে পুরসভা যদি আপনাদের কর মুকুব করে কিছুটা, যদি কিছুটা শতাংশ অন্তত কমিয়ে, সেক্ষেত্রে আপনারা কি কি ভাবনা চিন্তা করবেন তার পরবর্তীতে? তার পরবর্তীতে যেটা, দেখুন, আমাদের প্রথম কথা হচ্ছে কর্মচারীরা তো আমাদের পরিবারের অঙ্গ। কর্মচারীদের নিয়ে আমাদের চলতে হবে। তাদের সবার পরিমাণে সবাইকে কিছুটা ত্যাগ করছেন আর কি, স্বার্থ ত্যাগ করছেন। তাদের বেতনের পরিমাণ, আমরা যারা কোম্পানি যারা সিনিয়র রয়েছি তারা তাদের বেতনের দিক থেকে অনেকটা পরিমাণ কাজ, বা কিছু ক্ষেত্রে আমরা বেতন পুরোপুরি নেওয়া বন্ধ করে দিয়েছি। সে কারণ দাঁড়িয়ে সবাইকে দাঁড়িয়ে এগোতে হচ্ছে আর্থিক দিক থেকে কিভাবে ব্যাপারটাকে ওয়েভ আপ করা যায়। পাশাপাশি আমাদের যে ল্যান্ডলর্ড হোর্ডিংগুলো রয়েছে তাদের মালিকদের কাছে অনুরোধ করা হচ্ছে তারা এই মুহূর্তে যাতে কোনো রকম তাদের যে মান্থলি যে মাসোহারা যেটা আর কি নিয়ে থাকেন তারা, সেটা যাতে তারা মুকুব করেন। পৌরসভা যদি আমাদের বেশ কিছুটা ছাড় দিয়ে থাকেন তাহলে আমাদের অনেকটা সুরাহা হবে এই ক্ষেত্রে দাঁড়িয়ে। একেবারে সেই জায়গা থেকে তো দেবাশিস বাবু আপনি দেখলেনই যে শুধুমাত্র আমাদের এই শুধুমাত্র গোটা রাজ্য জুড়ে, শহর ভিত্তিক নয়, রাজ্য জুড়েই সিদ্ধান্ত নেওয়া হবে। কলকাতা পুরসভা সেজন্য এককভাবে এখনো সিদ্ধান্ত নেওয়ার জায়গাতে নেই। অবশ্যই এটা আশা করবো এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি মিটে যাবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সুকান্ত, তোমাকেও ধন্যবাদ। লিমা, তুমি দেখলে যে যেভাবে এই মুহূর্তে হোর্ডিং সমস্যা এসে দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে এই মুহূর্তে করোনা এবং যেটা আমি বলছিলাম তার সঙ্গে দোসর আমপান এবং ত্রিফলা চাপ অর্থাৎ কলকাতা পুরসভা, সেখানে আবেদন জানানো হয়েছে, কিন্তু সেটা কিন্তু এই মুহূর্তে ঝুলে রয়েছে আবেদন।